অরণ্যকাণ্ড। চিত্রকূট থেকে পঞ্চবটী। ভরতকে ফিরিয়ে দিয়ে রাম আর চিত্রকূট পর্বতের বনে থাকতে চাইলেন না। তিনি সীতা ও লক্ষ্মণকে নিয়ে অন্য নতুন কোনো বনের সন্ধানে চললেন। যেতে যেতে তারা হাজির হলেন অত্রি মুনির আশ্রমে। কয়েকদিন সেখানে থেকে তারা যাত্রা করলেন দণ্ডকারণ্যের পথে। স্থির করলেন সেখানে গিয়ে বাস করবেন। এভাবে নানা বনে বাস করতে করতে 10 বছর কেটে গেল। একদিন তারা হাজির হলেন অগস্ত্য মুনির তপবনে। সেখানে কিছুকাল কাটানোর পর অগস্ত্য মুনির পরামর্শে গোদাবরী নদীর তীরে পঞ্চবটী বনে গিয়ে কুটির তৈরি করে রাম, সীতা, লক্ষ্মণ বাস করতে থাকলেন। সুন্দর বন এই পঞ্চবটী। ফুল এবং ফলের কোনো অভাব নেই। বনের জীবজন্তুরা মনের সুখে বিচরণ করে। মুনি ঋষিরা সন্তানের মতো তাদের দেখাশোনা করেন। রাম ভাবলেন আর কোথাও যাবেন না। 14 বছরের আর 4 বছর মাত্র বাকি আছে। এই 4 বছর তাঁরা এখানেই কাটিয়ে দেবেন। কিন্তু তা হলো কই। একদিন রাবণের বোন রাক্ষসী শূর্পণখা আর তার 2 রাক্ষস ভাই খর ও দূষণ হাজির হলো বনে। রাক্ষসেরা দরকার মতো নানা রূপ ধারণ করতে পারে। শূর্পণখা একদিন সুন্দরী নারীর রূপ ধারণ করে রামের কাছে এসে বলল, তুমি আমায় বিয়ে করো। রাম তাকে তাড়িয়ে দিতে শূর্পণখা এবার গেল লক্ষ্মণের কাছে। লক্ষ্মণ খুবই বিরক্ত হলেন আর তীর ছুঁড়ে তখনই তার নাক আর কান দুটো দিলেন কেটে। বনের এই অপমান দেখে খর ও দূষণ খুবই রেগে গেল। তারা আক্রমণ করল রাম ও লক্ষ্মণকে। রাম ধনুকে তীর যোজনা করে খর ও দূষণ এই 2 রাক্ষসকেই মেরে ফেললেন সহজেই। সীতাহরণ। সোনার হরিণ ও সীতাহরণ। শূর্পণখা তখন কাঁদতে কাঁদতে বড় ভাই রাবণের কাছে নালিশ করল। রাক্ষসরাজ রাবণ গেলেন খুবই রেগে। বোনের নাক কান কাটা ও 2 ভাইয়ের মৃত্যুতে খুবই অপমানিত ও ক্রুদ্ধ হয়ে ঠিক করলেন সীতাকে হরণ করে রাম লক্ষ্মণকে জব্দ করতে হবে। তিনি তখনই মারীচ রাক্ষসকে সোনার হরিণ সেজে রামের কুটিরের কাছে ঘোরাফেরা করতে নির্দেশ দিলেন। রাবণের হুকুমে পঞ্চবটী বনে রামের কুটিরের সামনে মারীচ চড়ে বেড়াতে লাগলো। সীতা আশ্রমের বাগানে ফুল তুলছিলেন। তিনি সোনার হরিণ দেখে অবাক হলেন। রামকে বললেন, ওই সোনার হরিণটি আমার চাই। লক্ষ্মণকে সীতার পাহারায় রেখে রাম সোনার হরিণ ধরতে গেলেন। তীর ধনুক হাতে ছুটলেন সোনার হরিণের পিছু পিছু। মায়াবী মারীচ রামকে ভুলিয়ে দিয়ে অনেক দূর নিয়ে গেল। রাম তখন তাকে মারবার জন্য তীর নিক্ষেপ করছেন। ঠিক সেই সময় মারীচ রামের গলার স্বর নকল করে চিৎকার করে বলল, ভাই লক্ষ্মণ, আমাকে বাঁচাও, রাক্ষসেরা আমাকে মেরে ফেলেছে। রামের করুণ আর্তনাদ শুনে সীতা খুবই ব্যাকুল হলেন। লক্ষ্মণকে ডেকে বললেন, তোমার দাদার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, তুমি এক্ষুনি তীর ধনুক নিয়ে উদ্ধারে চলে যাও। লক্ষ্মণ সীতাকে বললেন, রামের কোনো বিপদ হতে পারে না, তাছাড়া আমি আপনার পহরায় আছি, একা ফেলে চলে যাওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত সীতার জেদাজেদি চেয়ে লক্ষ্মণকে চলে যেতেই হলো। যাওয়ার আগে কুটিরের চারদিকে গণ্ডি এঁকে দিলেন। বললেন, এই গণ্ডির বাইরে পা দেবে না। লক্ষ্মণ চলে যেতেই রাবণ সন্ন্যাসীর বেশে সীতার কুটিরের সামনে এসে দাঁড়ালেন। ভিক্ষা চাইলেন। গণ্ডির বাইরে এসে ভিক্ষা দিতে বললেন। যেই গণ্ডির বাইরে পা রেখেছেন অমনি সন্ন্যাসী বেশি রাবণ সীতাকে জোর করে ধরে রথে তুলে আকাশপথে উড়ে চললেন। সীতার কান্নাকাটি কাকুতি মিনতিতে রাবণ কর্ণপাত করলেন না। সীতার কান্না শুনে পক্ষীরাজ জটায়ু রাবণকে বাধা দিল। ভীষণ যুদ্ধে জটায়ু ঠোঁট দিয়ে নখ দিয়ে রাবণের দেহকে রক্তাক্ত করল, কিন্তু তাতে রাবণকে পরাস্ত করা গেল না। রাক্ষসরাজ রাবণ তার তলোয়ারের আঘাতে পক্ষীরাজের ডানা দুটি কেটে দিল। গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেল জটায়ু। সীতা উদ্ধারের আশা ছেড়ে দিয়ে নিজের গায়ের অলঙ্কার উদ্ধারের আশা ছেড়ে দিয়ে নিজের গায়ের অলঙ্কারগুলি একে একে খুলে নিচে ছুঁড়ে দিতে থাকলেন। যদি কেউ তার নিক্ষিপ্ত গয়না দেখে তার অপহরণ পথের দিশা খুঁজে পেতে পারেন।
ঋষ্যমুখ পর্বতে থাকা বানরবীর সুগ্রীব ও হনুমান ইত্যাদিরা কয়েকখানি অলঙ্কার পেয়েছিলেন। লঙ্কায় পৌঁছে রাবণ সীতাকে নিয়ে অশোক বনে বন্দি করে রাখলেন। পাহারায় থাকলো ভীষণ চেহারার কয়েকজন রাক্ষসী চেরি। সীতাহরণে রামের বিলাপ। এদিকে মারীচকে বধ করে রাম ও লক্ষ্মণ কুটিরে ফিরে এসে দেখলেন সীতা নেই। সীতার খোঁজে বেরিয়ে আহত ও মৃতপ্রায় জটায়ুর সঙ্গে তাদের সাক্ষাৎ হলো। তার কাছ থেকে রাবণের সীতাহরণের কথা জানতে পারলেন। দুঃখে রামের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল ঝরতে লাগলো। হা হুতাশ করতে লাগলেন। রাজনন্দিনী হয়ে যে বনবাসে তার সঙ্গে কষ্টের জীবন বেছে নিয়ে অশেষ ক্লেশের জীবন যাপন করছিলেন, সে আজ কোথায়? দাদাকে জড়িয়ে ধরে লক্ষ্মণও হু হু করে কাঁদতে শুরু করে দিল। এর পরবর্তী অংশ কিষ্কিন্ধাকাণ্ড।